নমস্কার বন্ধুরা, আমি সুমন ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলের নতুন একটা এপিসোডে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তবে আজকের এপিসোডটিতে এগিয়ে যাওয়ার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলটিকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সেই সঙ্গে এই ভিডিওটিতে এই মুহূর্তে একটা লাইক বাটনে প্রেস করে দিন। 1757 সালে ইংরেজদের সাথে যে সিরাজদৌল্লার যুদ্ধ হয় এবং সেই যুদ্ধের ফলে ইংরেজরা সাম্রাজ্য বিস্তারের প্রথম ধাপ হিসেবে বলা যেতে পারে। এরপর দীর্ঘ প্রায় 190 বছর ধরে তারা ভারত শাসন করে। ইংরেজদের তখনকার সময় সামরিক শক্তি ছিল, মানে পলাশী যুদ্ধের সময় সেই সামরিক শক্তির তুলনায় সিরাজদৌল্লার সামরিক শক্তি অনেক বেশি ছিল। কিন্তু তার নিজের আত্মীয় স্বজন, সেই সঙ্গে তার যে প্রধান সেনাপতি মির্জাফর, তার বিশ্বাসঘাতকতার ফলে সিরাজকে শুধুমাত্র যে সিংহাসনচ্যুত হতে হয় তা কিন্তু নয়, তার বেঘরে কিন্তু প্রাণটাও দিতে হয়। তবে সিরাজের সাথে ইংরেজদের এই যুদ্ধের ঘটনা কোনো একটা দিনের ঘটনা নয়, এর পেছনে রয়েছে একটি দীর্ঘ রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট। মুঘল সাম্রাজ্যের চরম উন্নতির সময় বিভিন্ন ইউরোপিয়ান শক্তি ভারতবর্ষ তথা বাংলাদেশে আসে এবং এখানে এসে ব্যবসা বাণিজ্য করতে শুরু করে। পরবর্তীকালে তাদের বাংলায় এসে ব্যবসা বাণিজ্য করা আরও বেশি লাভজনক হয়ে পড়ে। এই সময় ইংরেজরা যে এশিয়া থেকে যে ধরনের পণ্য আমদানি করত তার প্রায় 50% উপরেই ছিল বাংলার পণ্য। বাংলাদেশে ব্যবসা করা তাদের কাছে অনেক বেশি লাভজনক অবস্থায় ছিল। মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে এবং সেখান থেকেই মোটামুটি মুঘল সাম্রাজ্যের শিকল ছাড়িয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তিশালী হতে থাকে, যার মধ্যে বাংলা অন্যতম। এবং বাংলার নবাবী আমল শুরু হয় নবাব মুর্শিদ কুলি খাঁর সময় থেকে। মুঘল সাম্রাজ্যের একজন কর্মচারী হিসেবে এখানে কাজ শুরু করলো। পরবর্তীকালে তিনি কার্যত স্বাধীন সত্তা এখানে তিনি গড়ে তোলেন। 1700 খ্রিস্টাব্দ নাগাদ উনি বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত হন এবং ঔরঙ্গজেবের আমলে মাঝখানে কয়েকটা বছর বাদ দিলে 1717 সালে উনি বাংলার সুবাদার নিযুক্ত হন। মুর্শিদ কুলির খাঁর সময় মুকসুদাবাদ বা বর্তমানে মুর্শিদাবাদের যে গুরুত্ব সেটা বাড়তে থাকে। একই সঙ্গে বাংলার পাশাপাশি উড়িষ্যারও দায়িত্ব তাকে দেওয়া হয়। ইতিহাস তাকে মনে রেখেছে একজন দক্ষ প্রশাসক হিসেবে। মুর্শিদ কুলি বাংলার যে ভূমি রাজস্ব ব্যবস্থা তার একটা সংস্কার করেছিলেন। 1717 সালে ইংরেজরা ফারুক শিয়ারের কাছ থেকে একটি ফরমান পায়, যেখানে বলা হয় যে বার্ষিক 3000 টাকার বিনিময় তারা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। মুর্শিদ কুলির খাঁর সাথে ইংরেজদের তথা বিভিন্ন ইউরোপিয়ান শক্তিগুলির সাথে একটি সমতার নীতি বজায় ছিল। বিভিন্ন ইউরোপিয়ান শক্তিগুলি 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে আসার যে জলপথ আবিষ্কার করেন, তারপর থেকেই ভারতবর্ষে তাদের যে বাণিজ্য বহর সেটা বাড়তে থাকে এবং বাংলাতেও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যে খুব ভালোভাবেই বাণিজ্যে লিপ্ত ছিল এবং এই বাণিজ্য লিপ্ত থাকার ফলে বাংলার বাণিজ্য কিন্তু জোয়ার দেখা গেছিল। ইংরেজদের যে 1717 সালে ফারুক শিয়ারের ফরমান, তার ফলে বাণিজ্যে বিভিন্ন রকম একচেটিয়া সুবিধা ইংরেজরা পেতে থাকে এবং এর ফলে শুধুমাত্র যে ইউরোপিয়ান শক্তিগুলো নয়, বাংলার যে নিজস্ব বণিককুল তারাও কিন্তু পিছু হটতে থাকে। এক্ষেত্রে ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করার ফলে নবাব একটা বিশাল বড় যে কর এবং সেই সংক্রান্ত আয় তা থেকে বঞ্চিত হয়। এর পাশাপাশি কোম্পানি কলকাতার আশেপাশে 38টি গ্রামের যে রাজস্ব তার অধিকারী হয়ে ওঠে। অবশ্য তার আগেই 1698 সাল নাগাদ কোম্পানি কলকাতা, সুতানুটি এবং গোবিন্দপুরের যে জমিদারি সেটা হাতে পেয়েছিল। সেই সঙ্গে যোগ হয় যে রাজকীয় টাকশাল, সেটি ব্যবহার করার অধিকারও কোম্পানি এর মাধ্যমে পায়। যেহেতু ফারুক শিয়ারের ফরমানে এটা বলা ছিল না ঠিক কোন ধরনের বাণিজ্যে ইংরেজরা শুল্ক ছাড় পাবে, সেই কারণে নবাব শুধুমাত্র তাদের আমদানি রপ্তানি বাদে আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে এই শুল্ক ছাড় অস্বীকৃত হন। নবাব কোম্পানিকে যে ওই 38টি গ্রাম ছিল তা নেওয়ার বিপক্ষে ছিলেন। সেই সঙ্গে টাকশাল ব্যবহার করতে যাতে ইংরেজরা না পারে সেই ব্যাপারেও তিনি সচেষ্ট হয়েছিলেন, যদিও এই ব্যবস্থা ছিল সাময়িক। 1727 সালে মুর্শিদ কুলির মৃত্যুর পর বাংলার নবাব হন তার জামাতা সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ। যদিও মুর্শিদ কুলি পছন্দ প্রার্থী কিন্তু এই সুজাউদ্দিন ছিলেন না। যাই হোক, সুজাউদ্দিনের সময় 1733 খ্রিস্টাব্দে বিহারও বাংলা সুবার অন্তর্ভুক্ত হন এবং উনি হন বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব। মোটামুটি নির্বিঘ্নভাবেই ওনার যে সময়কাল ছিল উনি কাটিয়ে দিয়েছিলেন। তবে সিংহাসন আরোহণ করেই সুজাউদ্দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজের যে আত্মীয় স্বজন তাদের বসাতে শুরু করেছিলেন। সুজাউদ্দিনের মৃত্যুর পর বাংলার মসনদে বসেন তার পুত্র সরফরাজ খাঁ এবং ইনি ছিলেন শাসক হিসেবে একদম অযোগ্য এবং অপদার্থ। রাজ্য শাসনের থেকে ওনার বেশি নজর ছিল ওনার হারেমের দিকে, যার ফলে তার যে অধীনস্থ কর্মচারী, যার মধ্যে অন্যতম হন আলিবর্দী খাঁ, তার বিরুদ্ধে
ষড়যন্ত্র করেন এবং সরফরাজকে হত্যা করে বাংলার যে মসনদ সেটা দখল করেছিলেন। এই আলীবর্দী খাঁ ছিলেন সিরাজদৌল্লার দাদু। যদিও সরফরাজকে হত্যা করার পর তাকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় সরফরাজের বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে, তবুও সেই বাধা কাটিয়েও উনি শেষ পর্যন্ত যে নবাবের পদ সেটা ধরে রাখতে পেরেছিলেন। এরপর আলীবর্দীর খাঁর কাছে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় মারাঠা বর্গী আক্রমণ। 1742 থেকে 1751 সালের মধ্যে মারাঠা বর্গী হানায় বাংলা পুরো বিধ্বস্ত হয়েছিল। ব্যবসা বাণিজ্যের সাথে সাথে চাষবাসেরও ব্যাপক রকম ক্ষয়ক্ষতি এই সময় ঘটে। আলীবর্দী খাঁ বিভিন্ন প্রচেষ্টার ফলেও মারাঠাদের আক্রমণ প্রতিহত করতে পারেননি এবং শেষ অবধি তাকে আপোষ মীমাংসার অবস্থায় আসতে হয় এবং মারাঠাদের সাথে এই চুক্তি হয় যে বাংলা থেকে যৌথ কর দেওয়া হবে, সেই সঙ্গে উড়িষ্যার যে অতিরিক্ত কর সেটাও তাকে দেওয়া হবে। এর পাশাপাশি মারাঠারা প্রতিশ্রুতি দেয় যে তারা বাংলা আক্রমণ করবে না। আপাত দৃষ্টিতে এই চুক্তিটি আলীবর্দীর পক্ষে একটি অর্থনৈতিক ক্ষতি হলেও বাংলার পশ্চিমাঞ্চল মারাঠা আক্রমণের ফলে বিধ্বস্ত হয়ে গেছিল। ব্যবসা বাণিজ্যের সাথে সাথে বিস্তীর্ণ অঞ্চল হয়ে পড়ে জনশূন্য। আলীবর্দীর সাথে বাংলাদেশে তখনও বিভিন্ন যে ইউরোপিয়ান শক্তি বাণিজ্য করছে তাদের সাথে স্থিতিশীল সম্পর্ক বজায় ছিল এবং এই ইউরোপিয়ান শক্তিগুলি যে বাংলাদেশে বাণিজ্য করছে তার ফলে বাংলারও বেশ খানিকটা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছিল। আলীবর্দী খাঁর সময় মারাঠা বর্গী আক্রমণ, সেই সঙ্গে আফগান বিদ্রোহের সমস্যা এবং বিভিন্ন ইউরোপিয়ান শক্তিগুলির পরস্পরের সাথে বিবাদ নবাবকে যথেষ্টভাবে বিব্রত করে রেখেছিল। যদিও এই সমস্যাগুলি সমাধানের তিনি একটা চেষ্টা করেছিলেন। মারাঠা আক্রমণের বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যে কারণে উনি কোম্পানিগুলির কাছ থেকে অর্থ সাহায্য পেয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময় আলীবর্দী খাঁ কোম্পানিগুলির কাছ থেকে অর্থ সাহায্য পেতেন। পরিবর্তে উনি কোম্পানিগুলোর বিভিন্ন রকম সুযোগ সুবিধা, কোনো সমস্যা দেখা দিলে তার সমাধানের চেষ্টা করতেন। মোটের উপর আলীবর্দী খাঁ কোম্পানিগুলির সাথে ব্যবহারের ক্ষেত্রে একটি কর্তৃত্বপূর্ণ জায়গায় ছিলেন। এরকম ঘটনার উল্লেখ আমরা মোটামুটি 1744 সাল নাগাদ এবং 1748 সালের দুটি ঘটনার মধ্যে পাই, যেখানে তিনি কোম্পানিকে বাধ্য করেন সমস্যার সমাধান করে ক্ষতিপূরণ দিতে। তবে বিভিন্ন প্রয়োজনে এই কোম্পানিগুলোর উপর খানিকটা আর্থিক নির্ভরশীলতা পরবর্তীকালে এই কোম্পানিগুলির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। আলীবর্দী খাঁ কোনো ছেলে ছিল না এবং উনি বেঁচে থাকা অবস্থায় ওনার যে তৃতীয় কন্যা তার ছেলে সিরাজদৌল্লা তাকে উত্তরাধিকারী উনি আগেই ঘোষণা করেছিলেন। তবে সিরাজদৌল্লার এই মসনদে বসা আলীবর্দী খাঁর মৃত্যুর পর সেটা তার আত্মীয় স্বজন পরিবারবর্গই মেনে নিতে পারেনি, কারণ আলীবর্দী খাঁর বড় মেয়ে ঘসেটি বেগম এবং মেজো মেয়ের ছেলে শৌকত জং পরবর্তীকালে সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রে নামেন। তবে এদিকে নবাব হিসেবে যে দক্ষতার পরিচয় মুর্শিদ কুলি খাঁ এবং পরবর্তীকালে আলীবর্দী খাঁ সময় দেখা গিয়েছিল, সেই ব্যাপারটা কিন্তু সিরাজদৌল্লার ক্ষেত্রে ঘটেনি। বিভিন্ন তথ্য প্রমাণ থেকে এটা আভাস পাওয়া যায় যে সিরাজদৌল্লার চরিত্রে বেশ কিছু বদগুণের সমাবেশ দেখা যায়। যাই হোক, পরবর্তীকালে সিরাজদৌল্লা ঘসেটি বেগম এবং শৌকত জংয়ের যে ষড়যন্ত্র সেটা ভেঙে দিয়েছিলেন। সিরাজদৌল্লা যখন সিংহাসন আরোহণ করে তখনও অবধি কিন্তু ইংরেজদের সাথে সিরাজদৌল্লার যে সম্পর্ক সেটা খুব একটা অবনতি ঘটেনি। 1755 সালের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজের সম্পর্ক খারাপ হতে শুরু করে। ঢাকার দেওয়ান ছিলেন রাজবল্লভ এবং তাকে যখন সিরাজদৌল্লা নির্দেশ দেন সমস্ত হিসেব নিকেশ দাখিল করবার, তার পরিবর্তে রাজবল্লভ নিজের ছেলে কৃষ্ণদাসকে সমস্ত ধন সম্পত্তি সহ কলকাতায় পালিয়ে যেতে বলেন এবং কলকাতায় সেই ইংরেজদের আশ্রয় নেয়। এই রাজবল্লভ ছিল সিরাজদৌল্লার বিরুদ্ধে অন্যতম ষড়যন্ত্রী। এর পাশাপাশি নবাবের যে ক্ষমতা সেটাকে অস্বীকার করে ইংরেজরা কলকাতায় দুর্গ এবং খাল নির্মাণ করেছিল। তার সঙ্গে ছিল দস্তকের নিত্য নৈমিত্তিক অপব্যবহার, যা নবাবের আর্থিক ক্ষতির একটি অন্যতম কারণ ছিল। প্রাথমিক ক্ষেত্রে নবাব কিন্তু ইংরেজদের সাথে একটি সমঝোতার চেষ্টা করেছিলেন এবং তিনি দুবার দূতও পাঠিয়েছিলেন। এরপরে নবাবের দূতকে ইংরেজরা দুবারই তাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত নবাব কলকাতা আক্রমণ করে বসে এবং এর ফলে কলকাতা ছেড়ে ইংরেজরা পালিয়ে যায় এবং কলকাতা নবাবের হস্তগত হয়। মানিক চাঁদের হাতে দুর্গের দায়িত্ব দিয়ে নবাব সিরাজদৌল্লা যখন মুর্শিদাবাদ ফিরে আসছেন, সেই সময় ইংরেজরা পাল্টা আক্রমণ করে। অ্যাডমিরাল ওয়াটসন এবং রবার্ট ক্লাইভ সসৈন্য একটু নৌবহর নিয়ে কলকাতায় আসে এবং খুব সহজেই
কলকাতা পুনরুদ্ধার করে। কিন্তু যতক্ষণে নবাব আবার কলকাতা পুনরুদ্ধারের জন্য আসবেন ততক্ষণে অনেক দেরি হয়েছে। শেষ পর্যন্ত রবার্ট ক্লাইভের সাথে সিরাজদৌল্লার একটি চুক্তি হয়, যে চুক্তি আলীনগরের চুক্তি নামে পরিচিত, যেখানে কোম্পানি নিজস্ব টাকশাল নির্মাণের অনুমতি এবং দুর্গ নির্মাণের অনুমতি তো পায়, এবং এর সঙ্গে কোম্পানি যাতে বিনা শুল্কে বাণিজ্য করতে পারে তার অনুমতির পাশাপাশি নবাব সিরাজদৌল্লাকে কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হয়। মুর্শিদ কুলি খাঁর সময় থেকেই বিভিন্ন উচ্চবর্ণ হিন্দু জমিদারগণ এবং অভিজাত শ্রেণীর হাতে ক্ষমতা সেই সঙ্গে অর্থ বেশ ভালোভাবেই জমা হচ্ছিল। বাংলার উচ্চবর্ণ জমিদার শ্রেণী এবং অভিজাতগণ চাইছিলেন বাংলার নবাবী আমলের অবসান। কোম্পানি এবং নবাবের বিরোধে তারা কোম্পানিকে মদত দেন। এর সঙ্গে যোগ হয়েছিল নবাবের আভ্যন্তরীণ আরও সমস্যা, যেখানে তার নিজের ঘরের মধ্যে একটা ষড়যন্ত্র তো কাজ করছিল, তার পাশাপাশি তার অন্যতম সেনাপতি মীর জাফর তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে রবার্ট ক্লাইভের সাথে হাত মেটায়। মীর জাফর ছাড়াও রায়দুর্লভ, জগৎ শেঠ, উমিচাঁদের মতো ব্যক্তিরা ছিল অন্যতম এবং ষড়যন্ত্রীগণ। ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হলে তার আঁচ বাংলাদেশেও এসে পড়ে। এক্ষেত্রে রবার্ট ক্লাইভ এবং ওয়াটসন ফরাসিদের যে চন্দননগরের কুটি সেটা দখল করে নেয়। ফরাসিরা সিরাজের কাছে আশ্রয় চাইলে সিরাজ তাদেরকে প্রত্যাখ্যান করে এবং শেষ পর্যন্ত 1757 সালে 23শে জুন পলাশীর প্রান্তরে রবার্ট ক্লাইভ কূটকৌশল দ্বারা সিরাজদৌল্লাকে পরাজিত করেন এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়। এবং এইভাবে শেষ হয় বাংলার শেষ স্বাধীন নবাবের কার্যকাল। এরপরে নবাব হন মীর জাফর, কিন্তু এক্ষেত্রে মীর জাফর ইংরেজদের কাঠের পুতুল ছাড়া কিছুই ছিলেন না। 1757 থেকে 1760-এর মধ্যে কোম্পানি মীর জাফরের কাছ থেকে 2,25,00,000 টাকা পেয়েছিলেন তখনকার সময়। রবার্ট ক্লাইভ নিজে ব্যক্তিগতভাবে পেয়েছিলেন 34,567 পাউন্ড মূল্যের জায়গির। এই যুদ্ধের আগে মানে 1757 আগে ইংল্যান্ড সেখান থেকে সোনারূপা আমদানি নিয়ে এসে বাংলাদেশে ব্যবসা করা হতো। এখন থেকে বাংলাদেশ থেকে সোনারূপা চীন এবং ভারতের অন্যান্য জায়গায় রপ্তানি করা শুরু হয়, যার ফলে ইংরেজ বণিকরা ভারতীয় যে এখানকার যে ব্যবসায়িক শ্রেণী আছে শুধুমাত্র তাদের নয়, ইউরোপিয়ান প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরকেও হারিয়ে দেয়। এবং সিরাজদৌল্লার জায়গায় মীর জাফরকে পেয়ে দস্তকের অপব্যবহার বহুমাত্রায় বেড়ে যায় এবং সেই সঙ্গে বাড়তে থাকে ইংরেজ কোম্পানি এবং তাদের কর্মচারীদের লোভ। মীর জাফর যখন বুঝতে পারেন যে ইংরেজদের এই অতিরিক্ত লোভ সামাল দেওয়া সম্ভব নয়, কিছু করবার আগেই মীর জাফরকে ইংরেজরা সরিয়ে দেন এবং তার জায়গায় তার জামাই মীর কাসিমকে সিংহাসনে বসায়। যখন মীর কাসিমকে বসানো হয় কিন্তু আবার গোলমাল বাঁধে। ইংরেজ কর্মচারীদের দস্তকের অপব্যবহার নবাব রুখতে না পেরে আভ্যন্তরীণ যে শুল্ক সেটাই তুলে দিয়েছিলেন। তার পাশাপাশি তার যে সেনাবাহিনী সেটারও শক্তি বৃদ্ধির জন্য অন্যান্য ইউরোপীয় শক্তিগুলির সাথে সাহায্য নেন। এর সঙ্গে মুর্শিদাবাদ থেকে রাজধানী উনি মুঙ্গেরে স্থানান্তরিত করেন। এইসব বিষয় নিয়ে ইংরেজ এবং মীর কাসিমের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে এবং শেষ পর্যন্ত দুই পক্ষে শুরু হয় যুদ্ধ। মীর কাসিম অযোধ্যায় আশ্রয় নেন এবং 1764 সালে অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লা, দিল্লির মোগল সম্রাট শাহ আলম এবং মীর কাসিম একসাথে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে। বক্সারের যুদ্ধে এই ত্রিশক্তির সাথে ইংরেজদের যে যুদ্ধ হয় তাতে ইংরেজরা জয়ী হয় এবং মীর কাসিমের জায়গায় বাংলার নবাব পদে যদিও বা মীর জাফরকে আবার বসানো হয়, কিন্তু এরপর থেকে ক্ষমতার কেন্দ্র পুরোপুরি ভাবে ইংরেজের হাতেই থেকে যায় এবং শেষ পর্যন্ত ইংরেজরা সারা ভারতবর্ষব্যাপী একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলে এবং পলাশীর প্রান্তরে যে 1757 সালে স্বাধীনতা হরণ করা হয়েছিল 1947 সালে সেই স্বাধীনতা ভারতবর্ষ আবার ফিরে পায়। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনার থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে।